নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। ওদিকে চন্দ্রাবতী মহাপূজা সম্পন্ন হওয়ার পরে নিজের ঘরে যাচ্ছিল। তখন সোনাল দৌড়তে দৌড়তে এলো আর ওকে জড়িয়ে ধরে বলল, হায় হায় মহারানী, আজ আপনি কি কামাল দেখালেন! আপনি তো আজ আমায় খুশি করে দিয়েছেন। আরে রে, এ কি করছে সোনাল? চন্দ্রাবতী হেসে বলল, রানীমা হলে এখন আমাদের সাবধানে থাকতে হবে, না হলে রাজমাতা রেগে যাবেন। সোনাল যেন চন্দ্রাবতীর কথা শুনতেই পেল না। ও খুশিতে পাগল হয়ে বলতে লাগলো, আরে মহারানীমা, আপনি তো পুরো রানীমহলে আজ আপনার কারিশমা দেখিয়েই দিয়েছেন। হায়, ওই মোহিনী আর অন্যান্য পাটরানীরাই নয়, রাজমাতারও চেহারা দেখার মতো ছিল। না সোনাল, ওরকম বলো না। চন্দ্রবতী ওকে থামিয়ে দিয়ে বলল, আমি আমার অহংকারও দেখাতে চাইনি, আর কাউকে ছোট করতে চাইনি। শুধু মহারানী হিসেবে নিজের অপমান আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে সোনাল বলল, সহ্য করার দরকারই বা কি মহারানীমা? মহারাজ তো আপনার জন্য রাজমাতার সঙ্গেও বিরোধিতা করেছেন। চন্দ্রাবতী ধীরে ধীরে হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু উনি এই জন্যেই আমার পক্ষ সমর্থন করেছেন যে যতদিন রাজমাতা থাকবেন ততদিন যেন আমি কোনো ভুল না করি, তাই যাতে মিথ্যে গণ্ডগোলের সৃষ্টি না হয়। তাই মহারানীমা, কেন মিথ্যে কথা বলছেন? সোনাল মজা করে বলল, মহারাজ আপনাকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছেন, এই জন্যেই উনি এই সব করেছেন। আর আপনার মনেও ওনার জন্য প্রেমের অঙ্কুর ফুটবো ফুটবো করছে। একথা শুনে চন্দ্রাবতী না চাইতেও একেবারে লজ্জিত হয়ে উঠল। তারপর ও সোনালকে চোখ দেখিয়ে বলল, ব্যাস ব্যাস, অনেক ঠাট্টা করেছিস তুই, এখন চল তাড়াতাড়ি ভোজনের ব্যবস্থা কর। আরে, অন্য কোনো খাবার নয় আজ মহারানীমা, আমি তো আজ নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো। একথা বলে সোনাল দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। চন্দ্রাবতী এক গভীর দীর্ঘশ্বাস ছাড়ল আর মনে মনে বলল, হয়তো তুমি আমার সঙ্গে কোনো খেলা খেলছো বীরেন্দ্র, কিন্তু হ্যাঁ, এ কথা সত্যি, তুমি যেভাবে প্রতি পদক্ষেপে আমার সঙ্গে থাকছো, তাতে না জানি কেন আমার হৃদয় গভীরভাবে স্পর্শ করছো তুমি। কিন্তু এও সত্যি, আমি চাইলেও তোমাকে ভালোবাসতে পারবো না, কেননা আমার লক্ষ্য যে তোমার সর্বনাশ। ওদিকে বীরেন্দ্র প্রতাপ তখন রাজসভায় সিংহাসনে উপবিষ্ট হয়ে প্রতিবেশী রাজাদের সঙ্গে কোনো এক গভীর বিষয়ে বৈঠক করছিল। তখন বজ্রকেতু দুজন চাকরের সঙ্গে সেখানে এসে হাজির হলো, যাদের হাতে মদিরা ভরা পেয়ালা আর কিছু খাদ্যবস্তু ছিল। বীরেন্দ্র প্রতাপ সহ সবাই চমকে তাকালো সেদিকে। মাফ করবেন মহারাজ, আপনি অনেকক্ষণ ধরে বৈঠক করছেন, আর আমাদের অতিথিরাও বোধহয় শুধু কথা বলতে বলতে হাঁপিয়ে উঠেছেন, তাই তাদের আপ্যায়ন করার জন্য আমি একটু পানাহারের ব্যবস্থা করেছি। বজ্রকেতুকে এভাবে বৈঠকে বিঘ্ন ঘটাতে দেখে বীরেন্দ্র প্রতাপ মনে মনে ক্রুদ্ধ হয়ে উঠল। আপনার এসব করার কি দরকার ছিল রাজা বজ্রকেতু? আর একটু শিষ্টাচার আপনার বোধহয় শেখা দরকার। বিনা অনুমতিতে আপনি কি করে প্রবেশ করলেন? কিন্তু বজ্রকেতু নিজের এই অসম্মানের প্রতি কোনো রকম নজর না দিয়ে নিজেই মদিরার পেয়ালা এক এক করে রাজাদের সামনে রাখতে রাখতে ঠাট্টার সুরে বলল,
অপরাধ ক্ষমা করবেন মহারাজ, কিন্তু সুরা পান করতে করতে বৈঠক করলে তার ফল খুব ভালো হয়। এ কথায় বীরেন্দ্র প্রতাপের কিছু বলার আগেই একজন রাজা সুরার পেয়ালা উঠিয়ে এক চুমুক দিয়ে বলল, বাহ, রাজা বজ্রকেতু, একদম ঠিক বলেছেন আপনি। আর এমনিতেও আমরা সবাই এই মুহূর্তের জন্যই সাগ্রহে অপেক্ষা করছিলাম। এ কথা শুনেই সব রাজারা তার কথায় সমর্থন জানালো এবং নিজেদের পেয়ালা হাতে উঠিয়ে নিল। মুহূর্তেই বৈঠকের গম্ভীর পরিবেশ হাসি ঠাট্টায় হালকা হয়ে গেল। তা দেখে বজ্রকেতু যেখানে মনে মনে খুশি হয়ে উঠল, সেখানে বীরেন্দ্র প্রতাপ খুব রেগে গেল। আরে মহারাজ বীরেন্দ্র প্রতাপ, আপনি খালি হাতে বসে আছেন কেন? একজন রাজা বলল, ওই পেয়ালা আপনার জন্যই অপেক্ষা করছে। বীরেন্দ্র প্রতাপ একটু সংকোচের সঙ্গে বলল, কিছু মনে করবেন না, আমাকে রাজবৈদ্য কিছুদিন মদিরা থেকে দূরে থাকতে বলেছেন। আরে ছাড়ুন মহারাজ। আর একজন রাজা হালকা নেশাগ্রস্ত হতে হতে বলল, আমরা সবাই জানি আপনার আসল বৈদ্য তো মহারানী মা। ঠিক উনিই আপনাকে নিষেধ করেছেন। এ কথা শুনে অন্যান্য রাজারা হেসে উঠল। বীরেন্দ্র প্রতাপও অন্যমনস্কভাবে হেসে ফেলল। আর একজন রাজা বলল, নিষেধ তো অমান্য করার জন্যই মহারাজ, কিন্তু আপনি আমাদের মন ভেঙে দেবেন না। একটুখানি সুরা তো আপনার কাছে জলেরই মতো। বীরেন্দ্র প্রতাপের কাছে আর কোনো উপায়ই ছিল না। ও মদিরার পেয়ালা হাতে তুলে নিল। তারপর পেয়ালার পর পেয়ালা শেষ হতে থাকলো। একসময় বীরেন্দ্র প্রতাপের অন্য কোনো দিকে আর হুঁশই রইল না। তা দেখে বজ্রকেতুর হাসি গভীর হলো। সন্ধ্যা হয়ে গেছিল। সমস্ত রাজারা বিদায় নিয়ে যে যার রাজ্যে প্রস্থান করল। বীরেন্দ্র প্রতাপও টলমল পায়ে রাজসভা থেকে বেরিয়ে নিজের ঘরে এসে পৌঁছল। ঘরের মধ্যে হালকা আলো ছিল। নেশার ঝোঁকে বীরেন্দ্র প্রতাপের ঘুম আসছিল। ঘুমানোর জন্য ও নিজের বিছানার কাছে এসেই চমকে উঠল। দেখল একটা সুন্দর মেয়ে ওর বিছানায় ঘুমিয়ে আছে। বীরেন্দ্র প্রতাপ অবাক বিস্ময়ে ওকে দেখতে লাগলো। কে তুমি? মোহিনী, একে তুমি? হ্যাঁ, তুমি মোহিনী বটে। আমার সমস্ত পাটরানীদের মধ্যে এত সুন্দর আর কেউ হতেই পারে না তুমি ছাড়া। ওহ মোহিনী। বীরেন্দ্র প্রতাপ রোমাঞ্চিত হয়ে উঠল। ও মোহিনীর উপর একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এখন আমার তোমাকেই দরকার ছিল। আর দেখো, তুমি এখানে আগে থেকেই মজুদ আছো আমার সমস্ত ইচ্ছা পূরণ করার জন্য। এ কথা বলে ও নিজের ঠোঁট ওই মেয়ের ঠোঁটে রাখল। মেয়েটা এক ঝটকায় নিজের চোখ খুলে ফেলল আর ঘাবড়ে গিয়ে জোরে চিৎকার করে উঠল। বীরেন্দ্র প্রতাপ একেবারে টলমল করে পড়ে যেতে যেতে বলল, কে তুমি? মেয়েটা ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, দূরে সরে যান, দূরে সরে যান, আপনি যেতে দিন, আমাকে যেতে দিন এখান থেকে। বীরেন্দ্র প্রতাপের নেশা এক ঝটকায় কেটে গেল। কে তুমি? অবাক হয়ে বড় বড় চোখে ওকে দেখতে দেখতে বলল, আর আর এখানে কি করছো? আমি 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 উর্বশী, মোহিনীর বোন। মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আপনি আমাকে ভ্রষ্ট করে দিয়েছেন। হে ভগবান, এ কি করলেন আপনি? এখন কি হবে আমার? বীরেন্দ্র প্রতাপ তো একেবারে অবাক হয়ে গেল। ওর পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো। তখন উর্বশী কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, ছেড়ে দিন আপনি, ছেড়ে দিন আপনি আমাকে, আমার কাছে আসবেন না,
আমি 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 আপনার কাছে হাত জোড় করছি, আমি আমার প্রাণ দিয়ে দেব। সরে যান, সরে যান, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি মরে যাব। এ কথা বলে উর্বশী ওখান থেকে পালালো। বীরেন্দ্র প্রতাপের একটা গভীর ধাক্কা লাগলো। দাঁড়াও! ও উর্বশীর পিছন পিছন দৌড়ালো। সেই সময় চন্দ্রাবতী নিজের ঘরে বসে সোনালের সঙ্গে কথা বলছিল। বাইরে থেকে একটা তীক্ষ্ণ চিৎকার ওর কানে এলো। আহ, ছেড়ে দাও আমাকে, তুমি মহাপাজি! চন্দ্রাবতী এবং সোনাল দুজনেই একেবারে চমকে উঠল। হায় হায় রানীমা! সোনাল ঘাবড়ে গিয়ে বলল, এ তো কোনো মেয়ের গলা। হ্যাঁ, চন্দ্রাবতী চিন্তিত হয়ে বলে উঠল। আর চিৎকার রানীমহলের বাগানের দিক থেকে আসছে। মনে হচ্ছে ঠিক কেউ কোনো বিপদে পড়েছে। চন্দ্রাবতী দ্রুত নিজের নতুন তলোয়ার হাতে তুলে নিল এবং বাগানের দিকে ছুটে গেল। ও দূর থেকে দেখল একটা লোক একটা মেয়েকে জোর করে জড়িয়ে ধরে আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে পাপী, তুমি আমাকে ভ্রষ্ট করে ফেলেছ। ওই মেয়েটা ছটফট করে চিৎকার করল। চন্দ্রাবতী তলোয়ার উঁচিয়ে ওই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন সোনাল চিৎকার করে বলল, হায় হায়, এ তো মহারাজ! চন্দ্রাবতী দ্রুত থেমে গেল। তারপর ওই লোকটার মুখের দিকে ভালো করে তাকালো। সত্যি সে বীরেন্দ্র প্রতাপ, উর্বশীকে জোর করে জড়িয়ে ধরে আছে। চন্দ্রাবতী নিজের জায়গায় অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বীরেন্দ্র প্রতাপের চোখ এবার এদিকে পড়ল। চন্দ্রাবতী, ভালো হয়েছে তুমি এখানে এসে গেছো। বীরেন্দ্র হাঁপাতে হাঁপাতে বলল, এ উর্বশী, মোহিনীর বোন, এ কুয়োয় লাফিয়ে পড়ে মরতে যাচ্ছে, সামলাও একে। কিন্তু চন্দ্রাবতী যেন এই কথা শুনতেই পায়নি। ও বড় বড় চোখ করে উর্বশীকেই দেখছিল, যে এখন কেঁদেই চলেছে। তখন এক এক করে রানীমহলের সব ঘরের দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। সমস্ত পাটরানীরা নিজেদের কিন্নরদের সঙ্গে বাগানে এসে জমা হতে লাগলো। মোহিনী আর বজ্রকেতুও সেখানে এসে উপস্থিত হলো। উর্বশী! মোহিনী জোরে চিৎকার করলো আর ছুটে এসে উর্বশীকে জড়িয়ে ধরল। তুই এখানে কি করছিস? মোহিনী ব্যগ্র হয়ে বলে উঠল। আর মহারাজ, আপনি এখানে কেন? এসব হচ্ছেটা কি? বীরেন্দ্র প্রতাপ কিছুই বলতে পারল না। উর্বশী ফোঁপাতে ফোঁপাতে বলল, মহারাজ তো আমাকে ভ্রষ্ট করে দিয়েছেন, আমি এখন আর বাঁচতে চাই না, আমাকে ছেড়ে দাও। একথা শুনে সেখানে গভীর নীরবতা ছেয়ে গেল, আর সবাই ধিক্কারের দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপকে দেখছিল। চন্দ্রাবতীর চোখে ঘৃণা ছিল। বীরেন্দ্র প্রতাপের স্বভাব চরিত্র ও খুব ভালো করে জানত। সুন্দর নারীর আকর্ষণীয় শরীর ওর দুর্বলতা ছিল। উর্বশীর অবস্থা দেখে ওর বিশ্বাস হয়েছিল যে বীরেন্দ্র প্রতাপ নিশ্চয়ই ওর সঙ্গে জোর জবরদস্তি করেছিল। এমনিতেই সে এখন নেশাগ্রস্ত। হে ভগবান! তখন মোহিনী কাঁদতে কাঁদতে বলল, আপনি কি অনর্থ করে ফেলেছেন মহারাজ? আমি আমার এই সরল নিষ্পাপ বোনকে এই বিশ্বাসেই এখানে রেখেছিলাম যে ও এখানে পুরোপুরি সুরক্ষিত থাকবে, কিন্তু কিন্তু স্বয়ং আপনি একে কলঙ্কিত করে ফেললেন। না! বীরেন্দ্র প্রতাপ একেবারে চিৎকার করে উঠল। আমি কিছু করিনি, ওটা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল, আর আমি তার জন্য উর্বশীর কাছে ক্ষমা চাইছি। একথা শুনে বজ্রকেতু এগিয়ে এসে বলল, অপরাধ ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ক্ষমা চাইলেই কি উর্বশীর মাথায় যে কলঙ্ক লেগেছে তা মিটে যাবে? একেবারেই নয়। আপনি হয় ওকে মরে যেতে দিন, আর না হলে ন্যায় করুন ওর সঙ্গে। তার কথা শেষ হওয়ার আগেই সেখানে একটা তীব্র গলা শোনা গেল।
ন্যায় করার জন্য আমি এখনো বেঁচে আছি বজ্রকেতু। সবাই চমকে দেখল সামনে রাজমাতা দাঁড়িয়ে আছেন। গার্গী উর্বশীর কাছে এগিয়ে এলেন আর নরম গলায় বললেন, আমাকে সবকিছু সত্যি সত্যি বলো তো মা, কি হয়েছিল? উর্বশী কাঁদতে কাঁদতে বলল, আমি একটা ঘরে ঘুমোচ্ছিলাম, সেখানে হঠাৎ মহারাজ এলেন। উনি মদের নেশায় বিভোর ছিলেন আর আমার সঙ্গে জোর জবরদস্তি করতে লাগলেন। ইনি আমাকে কলঙ্কিত করে দিয়েছেন। আমি আর বাঁচতে চাই না রাজমাতা। একথা বলে গার্গীকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সে। তার কথা শুনে চন্দ্রবতীর মনে এবার একটা সন্দেহ দেখা দিল। গার্গী উর্বশীকে সান্ত্বনা দিতে লাগলেন। তখন চন্দ্রবতী এগিয়ে এসে বলল, উর্বশী, তুমি জানো ওই ঘরটা কার? তোমাকে ওখানে গিয়ে ঘুমোতে কে বলেছিল? আমি আমি কিছু জানি না। আমি তো এমনি এমনি মহলে ঘুরতে ঘুরতে ওই ঘরে চলে গিয়েছিলাম, আর কি জানি কখন আমার চোখ লেগে গিয়েছিল। চন্দ্রাবতীর সন্দেহ এবার নিশ্চিত বিশ্বাসে পরিবর্তিত হলো। এটা মোহিনীরই রচিত ষড়যন্ত্র। গার্গী তীক্ষ্ণ স্বরে চন্দ্রাবতীকে বললেন, তোমার এই ব্যাপারে নাক গলানোর দরকার নেই। উর্বশী যা করেছে তা ও না জেনেই করেছে, কিন্তু বড় কুমারের সঙ্গে যা করেছে তা কোনো মূল্যেই বরদাস্ত করা সম্ভব নয়। চন্দ্রাবতী আর কিছুই বলতে পারল না। ও কিছুটা অসহায়ভাবে বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো। সে এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বড় কুমার! তখন গার্গী গম্ভীর গলায় বললেন, তোমাকে উর্বশীর এই কলঙ্ক মেটাতে হবে। তাই একে রীতিমতো বিবাহ করে পাট রানী বানাতে হবে তোমাকে। একথা শুনেই চন্দ্রাবতীর মাথার মধ্যে বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। আচ্ছা, তো এই ছিল মোহিনীর ষড়যন্ত্র। ও মোহিনীর দিকে তাকালো। ও মাথা নিচু করে কেঁদে যাচ্ছিল। চন্দ্রাবতী পরিষ্কার বুঝতে পারল মোহিনী নাটক করছে। তুমি তো এবার খুব গভীর চাল চেলেছ মোহিনী, চন্দ্রাবতী মনে মনে বলল। কিন্তু এই চাল তোমার বেচাল হয়ে যাবে, কেননা বীরেন্দ্র প্রতাপ কোনো মতেই এই বিবাহ করবে না। ও নিশ্চয়ই এর প্রতিবাদ করবে। বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো সে। ও তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভাবছ কি বড় কুমার? গার্গী বলল, আমাদের পুরুষানুক্রমে অর্জিত সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে চাও? না মা, বীরেন্দ্র প্রতাপ বলে উঠল, একথা আমাকে বলবেন না। আমি উর্বশীকে বিয়ে করতে প্রস্তুত। একথা বলে ও দৃষ্টি একেবারে চন্দ্রাবতীর দিকে গিয়ে নিবদ্ধ হলো। ও দেখল চন্দ্রাবতীর মুখ রাগে লাল হয়ে গেছে। ওর চোখ থেকে ঘৃণা ঝরে পড়ছে। শোনো শোনো চন্দ্রাবতী, বীরেন্দ্র প্রতাপ নিজের সাফাই দেওয়ার ইচ্ছায় চন্দ্রাবতীর দিকে এগিয়ে গেল। কিন্তু চন্দ্রাবতী জোরে চিৎকার করে বলল, কাপুরুষ, দুষ্কর্মী, সরে যাও আমার কাছ থেকে। কথা বলে বীরেন্দ্র প্রতাপকে জোরে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে গেল চন্দ্রাবতী। তাহলে কি এবার মোহিনীর ষড়যন্ত্র সফল হবে? চন্দ্রাবতী আর বীরেন্দ্র প্রতাপের মধ্যে আবার কি ঘৃণার পাঁচিল দুজনকে আলাদা করে দেবে? জানতে হলে শুনতে থাকুন রাজমুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনীর সঙ্গে, চাঁদনী চ্যানেলে।